1970 সাল। এবং এই ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল ওনার নাম হচ্ছে মমতাজ উদ্দিন। ওনার বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায়। মমতাজ উদ্দিন উনি 1970 সালে ওনার বিয়ে ঠিক হয়, পারিবারিকভাবে ওনার বিয়ে ঠিক হয়, এবং ওনার যেখানে বিয়ে ঠিক হয় সেই জায়গাটি ছিল চাঁদপুরের হাইমচর নামক একটি জায়গায়। ওনার এলাকায় একটি ঐতিহ্য ছিল, সেটা হলো যদি নদীকেন্দ্রিক এলাকায় কেউ যদি বিয়ে করে, বড় বড় নৌকা নিয়ে ওনারা বরযাত্রী নিয়ে বিয়ে করতে যেতেন। যেহেতু মমতাজ উদ্দিনের অবস্থাও অনেক ভালো ছিল, এই জন্য মমতাজ উদ্দিনের বাবা আফসার উদ্দিন উনি ডিসিশন নেন যে একটা বড় নৌকা, ওই সময় এই ধরনের নৌকাকে বজরা বলতো আর কি, তো এই বজরা নিয়ে ওনার ছেলেকে উনি বিয়ে করাতে নিয়ে যাবেন। বেশ 15-20 জন আত্মীয় স্বজন বরযাত্রী হিসাবে তারা সিলেক্ট করলেন। এবং ওই সময় কিন্তু মানে সদ্য মানে মোটর চালিত যে সমস্ত নৌকাগুলো, মানে বড় নৌকাগুলোতে যে মোটর লাগানো, যেটা ইঞ্জিন চালিত নৌকাগুলো, তখন কেবল শুরু হয়েছে আর কি। তো তখন উনি যেহেতু চাঁদপুর অনেক দূরে ওইখান থেকে, উনি এরকম একটি ইঞ্জিন চালিত বড় আকারের একটা বজরা নিয়ে উনি ছেলেকে মানে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করেন। ঘটনাটি 1970 সালের ফেব্রুয়ারি মাসের দিকে, যখন শীত এবং শীতের একদম শেষ দিকে চলে আসছে এরকম একটি সময়, ওনারা নবাবগঞ্জ থেকে নদীপথে ঢাকার দিকে রওনা দেন। প্রথমে ঢাকার এখানে এসে সদরঘাট হয়ে মানে বুড়িগঙ্গা দিয়ে আস্তে আস্তে ওনারা শীতলক্ষা দিয়ে ওদিক দিয়ে আস্তে আস্তে চাঁদপুরের দিকে যাবেন। মানে এটাই ছিল রাস্তা। আর যেহেতু ফেব্রুয়ারি মাসে মানে তখন তো বর্ষাকাল না, অনেক নদীর অনেক প্রবাহ, তখন একটু পানির প্রবাহ কম থাকে, নদীর নাব্যতা সংকট থাকে, যার কারণে ওনারা যেখানে বড় নদী সেদিক দিয়ে যাওয়ারই প্ল্যান করে। ওনারা রওনা দিয়েছেন হচ্ছে এখানে, তখন যেতে অনেক সময় লাগতো, চাঁদপুর যেতে অনেক সময় লাগতো। যেদিন বিয়েটা ছিল ফ্রাইডেতে, তো বৃহস্পতিবারের দিন রাতের বেলা ওনারা রওনা দিয়েছেন, এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ওনারা রওনা দিয়েছেন, এবং শুক্রবারের দিন দুপুর নাগাদ ওনারা পৌঁছে যাবেন সেখানে, এরকম একটা প্ল্যান ছিল। তখন ইঞ্জিন চালিত হলেও কিন্তু মানে আসলে ইঞ্জিনের গতি কিন্তু অতটা ছিল না, যার কারণে এরকম একটা দীর্ঘ সময় লেগে যেত চাঁদপুরে যেতে। আর চাঁদপুর থেকে আরেকটু দূরে হাইমচর নামক একটি জায়গায় আরো সময় লাগবে সেখানে যেতে নদীপথে। তো ওনারা এই দীর্ঘ পথ স্বাভাবিকভাবেই ওনারা চলে যান এবং ফ্রাইডে জুম্মার আগে সেখানে গিয়ে পৌঁছান, এবং বিয়ের কাজ সম্পূর্ণ শেষ করে ওখান থেকে মোটামুটি মাগরিবের নামাজ পড়ে ওনারা আবার ওই নৌকাতে বা বজরাতে করে ওনারা আবার ঢাকার উদ্দেশ্যে মানে ঢাকা হয়ে আবার নবাবগঞ্জে যাওয়ার একটা জন্য ওনারা বের হন। ওনারা স্বাভাবিকভাবেই হাইমচর থেকে চাঁদপুরের মেইন যেই লঞ্চ ঘাট সেদিকে চলে আসে। আর ওখানে কিন্তু চাঁদপুরের মোহনা অবস্থিত। শ্রোতা বন্ধুরা, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে চাঁদপুরের মোহনায় কিন্তু অনেক দুর্ঘটনা ঘটেছে, লঞ্চ ডুবি হয়েছে, এবং অনেক সময় অনাকাঙ্ক্ষিত বা মানে আকস্মিক অদ্ভুত কিছু দুর্ঘটনা কিন্তু মানে অনেক লোক সেখানে মারা গিয়েছে। তো বিশাল এই বজরা নিয়ে যখন ওনারা চাঁদপুরের ওই মোহনার কাজ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে ওনারা সবাই ওখানে, ওনারা যদিও 15-20 জন মিলে শুরু করেছেন, তারপরে দেখা গেছে তার শ্বশুর বাড়ির দিক থেকে আরো 5-7 জন সেখানে এসেছে, এই প্রায় 25-27 জন এরকম লোক সবাই দেখছিলেন যে হঠাৎ করে তাদের নৌকার মাথাটা মোহনার দিকে ঘুরে গেল এবং নৌকাটি মোহনার দিকে এগোচ্ছে। এই দৃশ্য দেখার পরে সবাই ভয় পেয়ে যান যে হঠাৎ করে আমাদের মানে পথ তো এটা না, নৌকার মাথা তো অন্যদিকে ঘোরানো ছিল, হঠাৎ করে এখানে এইভাবে ঘুরে গেল কেন? তখন যিনি মাঝি ছিলেন উনি অনেক চেষ্টা করছিলেন যে হালটা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে, কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না, নৌকা ওই মোহনার দিকেই যাচ্ছে। তখন সবাই বুঝতে পারলেন যে না, এবার একটা বড় ধরনের বিপদ হবে। তখন অনেকেই নৌকা থেকে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করছিলেন যে এবার ঝাঁপ দিব। ওই সময় ওই নৌকাতে অনেকেই জোরে জোরে কোরআন তেলাওয়াত করা শুরু করে।
বেশ কয়েক মিনিট এরকম অবস্থা চলার পরে তখন খেয়াল করে যে আস্তে করে আবার নৌকার ওই মাথাটি মোহনার দিক থেকে ঘুরে গেল, ঘুরে স্বাভাবিক হয়ে গেল, স্বাভাবিকভাবে চলা শুরু করলো। তখন নৌকাটি ওই মোহনার ওই এরিয়া থেকে বের করে নিয়ে আসা হয়। মোহনাতে কিন্তু পানির অনেক সময় পাক সৃষ্টি হয় এবং ওখানে কিন্তু অনেক লঞ্চ বা ট্রলার বা নৌকা ওখানে ডুবে যায়। তো ওখান থেকে মোহনার থেকে ওনারা বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে সবাই আলোচনা করছিলেন যে আসলে এটা কেন এরকম হলো। কেউ কেউ বলছেন এটা স্বাভাবিকভাবেই হয়তো বা হয়ে গিয়েছে, কেউ বলছেন না হয়তো এখানে প্যারানরমাল কিছু হতে পারে, এরকম অনেকে এরকম চুলচেরা বিশ্লেষণ করছিলেন। তো ওনারা চাঁদপুর লঞ্চ ঘাটের ওই এরিয়াটা পার হয়ে আরো প্রায় 1.5 ঘন্টা সামনের দিকে এগিয়ে যান। এদিকে রাতও তখন অনেক হয়ে গিয়েছে। তখন যেহেতু অনেক বড় বজরা ছিল এখন, এবং ওখানে যে জামাই বউ ছিল তাদের জন্য আলাদা একটা জায়গা করা ছিল, আলাদা একটা কক্ষের মতো করা ছিল। ওই সময়ে অনেক লোক ঘুমিয়ে গিয়েছে। রাত বাজে তখন প্রায় 12:30, ঘুমিয়ে গিয়েছে। ঘুমানোর পর হঠাৎ করে যিনি নতুন বউ, ওনার ভাষ্য অনুযায়ী হঠাৎ করে উনি ওনার ঘুম ভেঙে যাচ্ছে, নতুন জায়গায় যাচ্ছে স্বাভাবিকভাবে পরিবারকে ছেড়ে। ওনার আসলে ঘুম ওইভাবে আসছিল না, যাও একটু হালকা ঘুম আসছিল, উনি ভেঙে গিয়েছিল এবং উনি নদীর দুই পাশে যে তীর আছে সেদিকে উনি তাকিয়ে দেখছিলেন আর কি, দৃশ্য দেখছিলেন। বেশ খানিকক্ষণ উনি তাকানোর পরে ওনার কাছে মনে হচ্ছিল যে একই নদীর পাড়ে তো বেশ কিছু গাছগাছালি বা অনেক কিছু থাকে। ওনার কাছে মনে হচ্ছিল যে একই গাছ উনি বারবার দেখছেন, কিছু দূর যাওয়ার পর আবার দেখছেন একই গাছ। তখন মনে হতে পারে নদীর পাড়ে তো অনেক গাছ থাকতেই পারে, একই রকম থাকতেই পারে, এরকম মনে হতেও পারে। রাতের বেলা তো ওইভাবে কিছু বোঝাও যাচ্ছে না, কিন্তু তারপরেও ওনার সন্দেহ লাগে যে একই জিনিস উনি বারবার দেখছেন কেন, এটা কি চোখের ভুল না অন্য কিছু। তো উনি বারবার নিজের কাছে প্রশ্ন করেন, বারবার পরীক্ষা করার চেষ্টা করেন যে উনি কি ভুল দেখছেন না ঠিক দেখছেন। একসময় উনি বুঝতে পারেন আসলে উনি ঠিকই দেখছেন। তখন ওনার হাজবেন্ড পাশেই ছিল, তাকে ডেকে তোলেন, যে বললেন যে দেখো এখানে আসলে এটা কি হচ্ছে, একই জিনিস আমি বারবার দেখছি কেন। প্রথমে ওনার হাজবেন্ড বলছে তুমি ভুল দেখছো, রাতের বেলা তো নদীর পাশে সব একই রকম মনে হয়। তখন উনি বলে যে না না, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম, মনে হচ্ছিল তুমি যেটা বলেছো সেটাই, কিন্তু আমার মনে হচ্ছে না আসলে আমি একই জিনিস বারবার দেখছি। ওনার হাজবেন্ড ওনার কথা প্রথম দিকে আমলে না নিলেও বারবার যখন বলছিল তখন ওনার হাজবেন্ড ঘুম থেকে উঠে উনি নিজেই খেয়াল করার চেষ্টা করেন আসলে কি ঘটনা ঠিক কিনা। এবং সত্যি উনি খেয়াল করছিলেন যে উনিও এই একই জায়গায় বারবার দেখছেন। ওদিকে নৌকার অনেকেই ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পর তখন অন্যদেরকে ডেকে তোলেন। ডেকে তোলার পর তখন মাঝি যে আছে তাকেও বলেন যে এই দেখো তো আমরা কি একই জায়গায় বারবার দেখা যাচ্ছে কেন। তখন মাঝি বলে যে আমি তো এটা খেয়াল করি না, আমি তো শুধু সামনের দিকে তাকিয়ে আছি, আমি তো এটা বুঝতে পারি নাই। তখন মাঝিও পাশ থেকে তাকায় দেখে যে অদ্ভুত ব্যাপার, চাঁদপুরের মোহনা পার হওয়ার পর 1.5 ঘন্টা যাওয়ার পর ওনারা যেই জায়গাতে ছিলেন ওনারা ওই জায়গাতেই আছেন। প্রায় 2-2.5 ঘন্টা ধরে একই জায়গা দিয়ে নৌকা চলছে, এটা কিভাবে সম্ভব। সবাই অবাক হয়ে যান, যেটা কিভাবে পসিবল। একই জায়গা দিয়ে প্রায় 2-2.5 ঘন্টা ধরে নৌকা চলছে, অথচ আমরা একই জায়গা দিয়ে ঘুরছি, এটা কিভাবে পসিবল হল। তখন যেহেতু চাঁদপুরের মোহনার কাছে একটি দুর্ঘটনা ঘটতে গিয়েছিল, তখন সবাই বলেন যে আমরা একটা মনে হয় বিপদে পড়েছি, আমরা নিশ্চিত আমাদের সঙ্গে কিছু দুর্ঘটনা ঘটতে চলেছে। কিন্তু কেউ বুঝতে পারছিলেন না যে আসলে ওনাদের সাথে কি হচ্ছে। সবাই বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এর মধ্যে হঠাৎ ওই পার থেকে সাদা দাড়িওয়ালা, একটু জুব্বা পরা, সাদা পাগড়ি পরা একজন লোক ডাকছে, এই তোমরা নৌকা ভিড়াও, নৌকা ভিড়াও। তখন মাঝি বলছে যে না, নৌকা ভিড়ানো যাবে না। তখন যিনি এই যে মোহাম্মদ আজউদ্দিন, যার বিয়ে হলো এবং তার বাবা, তখন বলে যে কেন নৌকা ভিড়ানো যাবে না কেন, বলে যে এটা বিয়ের নৌকা, অনেক সময় ডাকাত থাকে আশেপাশে, ডাকাতি হতে পারে। তখন ওনারা বলেন যে ডাকাত যদি করবেই তাহলে তো এরকম ডেকে নৌকা পারে ভিড়িয়ে নিয়ে ডাকাতি করার কথা না। ডাকাত আসলে তো সরাসরি অন্য কোনো ট্রলার অন্য কিছু নিয়ে আমাদেরকে অ্যাটাক করবে, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার রয়েছে। যেহেতু
একটু আগে দুটো মানে দুর্ঘটনার মতো বা একটা অদ্ভুত ব্যাপার ওনাদের সাথে ঘটতে গিয়েছিল, যার কারণে উনি চিন্তা করলেন যে আসলে এটাও কি আমাদের তৃতীয় কোনো বিপদ কিনা, এটা ওনারা চিন্তা করছিলেন। তারপরে কি মনে করে মমতাজউদ্দিন উনি বলেন, উনি ওনার বাবাকে বলেন, বাবা নৌকাটা আসলে পারে ভিড়াও। যে আসলে উনি কি বলতে চান, মনে হচ্ছে যে উনি অন্য ধরনের কিছু বলতে চাচ্ছেন আমাদেরকে। নৌকা পারে ভিড়ানো হয় এবং কোনো কথা না বলে ওই মুরব্বি সোজা নৌকাতে উঠে বসে, যে ভালো কি মন্দ বা কি, তার নাম কি বা কি চাচ্ছেন, কোনো কথা না বলে মানে হন হন করে হেঁটে নৌকায় উঠে যান। নৌকায় উঠে নৌকার একদম যে মাথা মানে সামনের দিকে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন মমতাজউদ্দিন কাছে গিয়ে বলেন যে মুরব্বী, আপনি আসলে কোথায় যাবেন বা আপনি কে, এখানে যে উঠলেন কোনো বিপদ কিনা? উনি কোনো উত্তর দেন না। উনি খালি জাস্ট একটা কথাই বলেন যে নৌকা চালাও, নৌকা সোজা চালাও, যেখানে যাচ্ছিলে সেখানে সেই দিকে যাওয়ার উদ্দেশ্যে নৌকা চালাও। তখন ওনার এই গম্ভীর কথা শুনে অনেকেই ডিস্টার্ব হয়, কেউ বলে যে এটাকে নামিয়ে দাও নৌকা থেকে, কিন্তু মমতাজউদ্দিন বলে যে না উনি থাক। কেন যেন ওনার মনে হয় যে না উনি থাক, আসলে যে কোনো এমনও তো হতে পারে যে উনি আমাদের জন্য আল্লাহ তাআলা কোনো কল্যাণের জন্য তাকে পাঠিয়েছেন, মমতাজউদ্দিন এই চিন্তা করে। তো নৌকা সোজা চলা শুরু করে। এখন যেটা দেখা যাচ্ছে যে না, নৌকা এখন স্বাভাবিকভাবে চলছে, কোনো সমস্যা নাই। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার ওনারা খেয়াল করেন, সেটা হলো যে নদীর মানে নদীতে তো বেশ ওই সময় যে ইলিশ মাছ ধরার জন্য বেশ কিছু ছোট ছোট নৌকা সেগুলো কিন্তু আছে। ওই ছোট ছোট নৌকা যখনই ওই বড় ওই বজরা যেটা দেখছিল, তখন ওই ছোট নৌকাগুলো মাছ ধরার জাল রেখে দ্রুত নৌকা বেয়ে মানে ওই নৌকা থেকে দূরে সরে চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। এটা কেন এরকম হচ্ছে এটা আসলে ওনারা বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ করে ওনারা বেশ কয়েকজন খেয়াল করেন যে চাঁদের আলোতে নৌকার যে ছায়া পড়েছে এক পাশে নদীতে। তো মনে হচ্ছিল যে নৌকা, ওনারা যে অল্প কয়েকজন লোক আসছেন, যে সব মিলে প্রায় 25 থেকে 27-28 জন লোক, এছাড়াও মনে হচ্ছে আরো দ্বিগুণ লোক নৌকায় আছে। মানে এরকম কিছু ছায়া দেখা যাচ্ছিল ওই চাঁদের আলোতে। ওনারা মনে করেছিলেন হয়তো বা এটা নদীর জলে, নদীর যেহেতু ঢেউ হয়, ঢেউ এরকম মনে হতে পারে। তো এটা ওনারা অনেকেই চোখের ভুল বা কেউ একটু ভয় পেয়েছেন, তো এরকম কেউ হয়তো বা এটা অনেকে প্রকাশ করেনি, প্রকাশ করলে অনেকে আবার ভয় পেতে পারে নৌকায়। কিন্তু এই দৃশ্যটা উনি দেখেছিলেন এবং নৌকাগুলো যে কেন ওই যে ছোট ছোট নৌকাগুলো ওনাদের থেকে ভয়ে দূরে সরে চলে যাচ্ছিল, এটা ওনারা বুঝতে পারছিলেন না। তবে যারা সরে চলে যাচ্ছিল তারা চিৎকার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে মানে নৌকা ওই বজরাতে দেখলেই ওনারা নৌকা সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এদিকে প্রায় ভোর হয়ে আসে, আজান দেবে এরকম একটি সময়ে হঠাৎ করে ওই মুরব্বী মমতাজউদ্দিনকে ডাকেন, ডেকে বলেন যে বাবা, আমার দায়িত্ব শেষ হয়েছে, এখন আমাকে যেতে হবে। তখন মমতাজউদ্দিন বলেন যে আপনি কে, এভাবে আসলেন আবার এখন হঠাৎ করে চলেও যেতে যাচ্ছেন? তো বলে যে বাবা, তোমরা বিশাল একটা বিপদে পড়তে যাচ্ছিল, তোমাদের এই নৌকায় পিশাচের ছায়া পড়েছিল এবং তারপর অসংখ্য পিশাচ তোমাদের এই নৌকায় আক্রমণ করেছিল, কিন্তু আল্লাহ রহম করেছেন, তারা কি তোমাদেরকে কিছুই করতে পারেনি। একটু আগে যখন তোমরা দেখছো যে নৌকা, ছোট ছোট মাছ ধরা নৌকাগুলো ভয় পেয়ে তোমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছিল, আসলে ওরা ওই পিশাচগুলোকে দেখতে পাচ্ছিল, এই কারণে ওরা ভয়ে নৌকা নিয়ে দূরে সরে চলে যাচ্ছিল। এখন ফজরের আজান হয়ে যাবে, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আর তোমাদের কোনো ভয় নাই, তোমরা এখন নিশ্চিন্তে চলে যেতে পারবা। এই কথা বলে ওই মুরব্বী পানির উপর লাফ দিয়ে পড়েন এবং অদ্ভুত ব্যাপার, মমতাজউদ্দিন উনি দেখছিলেন যে উনি নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আবার পাড়ে উঠে উনি হেঁটে হেঁটে মিলিয়ে গেলেন। ওই সময় যেহেতু ভোরের দিকে ছিল, ভোরের দিকে বেশ নৌকার অনেকেই একটু তন্দ্রাচ্ছন্ন ছিল, অনেকে ঘুমিয়েও পড়েছিল, এই জন্য অন্য কেউ মমতাজউদ্দিন যে ওনার সাথে মুরব্বীর সাথে কথা বলেছে সেটা কেউ দেখতে পায়নি। তো ওই মুরব্বী মমতাজউদ্দিনকে এই বিষয়টি বলেন এবং আরেকটি কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে তুমি যে সময়ে নৌকা নিয়ে দিকে আসছো, এই সময়টি মানে উপযুক্ত ছিল না। এই সময়ে
একদল পিশাচ এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তোমাদের দিকে তাদের নজর পড়ে এবং তারপরেই তোমাদেরকে আক্রমণের জন্য তারা চেষ্টা চালাচ্ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমার কারণে তারা সেটা পারেনি। তো এভাবে যখন ওই মুরব্বী চলে যান, অদ্ভুতভাবে চলে যান পানির উপর দিয়ে হেঁটে হেঁটে, তখন মমতাজুদ্দিন কাউকে আর এই ঘটনা বলেননি। তখন উনি স্বাভাবিকভাবে যখন নৌকা স্বাভাবিকভাবে সদরঘাট হয়ে আবার নবাবগঞ্জের দিকে চলে আসে, তারপরে বাড়িতে ফেরার পর সবার সঙ্গে এই ঘটনাটি শেয়ার করেন এবং সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বিশাল একটি বিপদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। তো এখনো কিন্তু মমতাজুদ্দিন জীবিত আছেন। ওনার 3 ছেলে 2 মেয়ে, সেই ছেলেদেরাও অনেক বড় হয়ে গেছেন, তাদের বাচ্চা কাচ্চা অনেক বড় হয়ে গেছে এবং মমতাজুদ্দিনের যে স্ত্রী উনিও এখনো জীবিত আছেন। ওনার বাড়ি ঢাকা, আমরা যে ঢাকা মেইন শহর সেটা না, ঢাকা যে জেলা ঢাকা, সেটা ঢাকা জেলার কয়েকটি থানা রয়েছে বা উপজেলা রয়েছে, সেই উপজেলার একটি উপজেলা নবাবগঞ্জ। নবাবগঞ্জে এই ঘটনাটি এখনো মানুষের মুখে মুখে মানে প্রচলিত আছে, মমতাজুদ্দিন এখনো জীবিত আছেন। তো এটি ছিল ঘটনা। আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি একটি অদ্ভুত কুয়া কেন্দ্রিক অনেক ঘটনাই আমরা পাই। এই ঘটনাটি আসলে একটু অদ্ভুত, আপনারা শুনলেই বুঝতে পারবেন। ঘটনাটি আমাকে দিয়েছেন শাওন ভাই, আর শাওন ভাই আসলে ঘটনাটি শুনেছেন তার আম্মার কাছ থেকে। আমি তখন শাওন ভাইয়ের আম্মা মানে আন্টির সাথে যোগাযোগ করি এবং আন্টির মুখ থেকে আবার আমি ঘটনাটি সংগ্রহ করি। আন্টি আরো একটি ঘটনা আমাকে বলেছিলেন, এই ঘটনাটি আমাদের এই চ্যানেলেই রয়েছে, পুকুর থেকে উঠে আসা দেও। সেটি ছিল একটি পুকুর কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটিও আন্টির শ্বশুর বাড়িতে। আর এখন যেই ঘটনাটি আমি বলবো সেটিও কিন্তু আন্টির শ্বশুর বাড়ি। ঘটনাটির স্থান মাগুরা জেলার সদর উপজেলার 18 খাদা ইউনিয়নের 18 খাদা গ্রামে। ওই গ্রামেই আন্টির বিয়ে হয়। ওই বাড়িতে একটি অদ্ভুত কুয়া ছিল। কুয়াটি মোটামুটি গভীরতার ছিল, কিন্তু কুয়াটির পরিধি খুব বেশি বড় ছিল না। একটা 8-9 বছর বয়সী মানুষ বা 7-8 বছর বয়সী মানুষ সেই কুয়ার এক পাশে দাঁড়িয়ে হাত দিয়ে অপর পাশ অনায়াসে ছুঁতে পারত, মানে এতটা ছোট পরিধি ছিল। আর কুয়াটির একটি অদ্ভুত বিশেষত্ব ছিল, সেটি হলো এই কুয়ার পানি অস্বাভাবিক রকমের ঠান্ডা ছিল, যেটা অন্য কুয়ায় থাকতো না। কুয়ার পানি এমনিতেই ঠান্ডা থাকে, এটা আমরা জানি, কিন্তু তাই বলে ফ্রিজের পানির মতো ঠান্ডা, এটা কি সম্ভব? হ্যাঁ প্রিয় লিসেনার্স, ওই কুয়ার পানি অনেকটাই ফ্রিজের ঠান্ডা পানির মতো ছিল। ফ্রিজে নর্মাল পানি রাখলে, যে ফ্রিজের নর্মালে পানি রাখলে যেভাবে ঠান্ডা হয় না, অনেকটা নাকি তেমন ছিল। এই কারণে গরমের সময় অনেকেই এই কুয়া থেকে পানি নিতে আসতো এবং সবাই রসিকতা করে বলতো যে কিরে, তোদের কুয়ার মধ্যে কি ফ্রিজ বসানো নাকি, কুয়ার পানি এত ঠান্ডা? তখন ওই বাড়ির সদস্যরাও মজা করে বলতো, হ্যাঁ আমাদের কুয়ার মধ্যে না ফ্রিজ বসানো আছে। কিন্তু আসলে এই কুয়ার পানির বিশেষত্ব কি ছিল বা এই ঠান্ডা কেন হচ্ছিল, এটি কিন্তু বহু বছর কেউ জানতে পারে নাই। কিন্তু একটি ভয়ানক ঘটনা ঘটার পর সবাই বুঝতে পেরেছিল যে এই কুয়ার পানি এত ঠান্ডা হওয়ার রহস্য কি ছিল। প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়কাল 1972-73 সালের দিকে। ঘটনাটি একদম দিনের বেলা ঘটেছিল। এই ঘটনাটি যারা দেখেছিলেন, মানে একদম চাক্ষুষ যারা ছিলেন, 3 জন মানুষ ছিলেন। তার মধ্যে আন্টির বড় ননদ, তার নাম চান্দু বিবি, উনি ছিলেন। আর ওই কুয়ার পাশে একটি পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছে
আন্টির প্রতিবেশী সম্পর্কের এক ননদ, তার বয়স ছিল 8-9 বছর, এবং একই বয়সী ওই প্রতিবেশী সম্পর্কের একজন দেবর, তার বয়সও ওই 8-9 এরকম হবে আর। তো সে ওই পেয়ারা গাছে উঠে পেয়ারা পাড়ছিল। এই তিনজন একদম মূল ঘটনাটা একদম প্রত্যক্ষ করেছিলেন। ওই কুয়ার পাশে একটি বড় পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরতো। তো গ্রামের পাশের বাড়ি থেকে বাচ্চারা এসে ওই পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ত, এবং পেয়ারাটা বেশ মিষ্টি ছিল। তো একদিন সকালবেলা, সকাল বলতে তখন বাজে 10টা কি 10:30 এরকম আনুমানিক একটা সময় আর কি, তখন বাড়ির অন্য নারী সদস্যরা গেরস্থালি কাজে ব্যস্ত। তখন ওই প্রতিবেশী একজন ননদ এবং দেবর ওনারা আসেন, এসে পেয়ারা পাড়া শুরু করেন। এখন বাচ্চা ছেলে যেটা ছিল সে গাছে উঠে যায়, সে গাছে উঠে পেয়ারা পাড়তে থাকে, এবং নিচে যিনি আছেন তার কাছে পেয়ারা ছিঁড়ে ছিঁড়ে দিতে থাকে। তো সে পেয়ারা ধরে ধরে মানে ক্যাচ ধরছে এবং এক জায়গায় রাখছে। এভাবে বেশ খানিকক্ষণ পেয়ারা পাড়ার পর নিচে থাকা যে নারী সদস্য আছে সে বলছে, মানে স্থানীয় ভাষায় বলছে, এ ভাই ঝাঁকি দে, ঝাঁকি দে, গাছের মাথায় আরো অনেক পাকা পেয়ারা। তখন গাছে থাকা ছেলেটা চিন্তা করলো, হ্যাঁ তাই তো, গাছের মাথায় তো অনেক পাকা পেয়ারা আছে, কিন্তু সেগুলোর দিকে তো হাত যায় না, অত দূর তো হাত যাবে না, আর হাতে আপনার যেটাকে কোটা বলি আমরা সেটাও নাই, তাহলে ঝাঁকি দিই। তো সে যখন ঝাঁকি দিচ্ছিল, ঝাঁকি দেওয়ার ফলে গাছের যেই অংশে পাকা পেয়ারা বেশি ছিল সেটি ছিল আবার ওই কুয়ার কাছে, কুয়ার উপরে, যার ফলে পাকা পেয়ারাগুলোর অধিকাংশ কুয়ার মধ্যে পড়ে যাচ্ছিল। এই দৃশ্য দেখে তখন ওই যে নারী সদস্য, যে আন্টির ছোট ননদ, সে ওই কুয়ার কাছে যায়। কুয়ার কাছে গিয়ে কুয়ার অপর পাশে হাত দিয়ে নিজেকে একটু মানে ঝুঁকিয়ে দেয়, যেটাকে আমরা অনেক সময় নামাজে রুকুর হালতে যেভাবে থাকি না, ঠিক সেভাবে। তাতে করে কি হচ্ছে, উপর থেকে যখন গাছ ঝাঁকি দিচ্ছে তখন পেয়ারাগুলো, অধিকাংশ পেয়ারাই আর কি, মানে কুয়ার মধ্যে না পড়ে তার পিঠের উপর পড়ছিল, পিঠের উপর পড়ে গড়িয়ে মাটির উপর পড়ে যাচ্ছিল। তো উনি এই কাজটি করছিলেন আর উপর থেকে গাছ ঝাঁকি দিচ্ছিলেন। অল্প কয়েক মিনিট পরেই ওই যে আন্টির যে ছোট ননদ, সে হি 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 করে হাসছে। তখন পাশে থাকা আন্টির বড় ননদ চান্দু বিবি, তো উনি কিন্তু পেয়ারা আসলে করতে আসেন নাই, মানে ওইভাবে পেয়ারা খুঁজছিলেন না, তো উনি এমনি একটু সাইডে দাঁড়িয়েছিলেন আর বসেছিলেন। তো উনি বলছে, কিরে তুই হাসিস কেন? কয়ে, বাবু দেখ, নিচ থেকে না কি যেন একটা উঠে আসতেছে আর আমার দিকে তাকায় আছে। তখন আন্টির বড় ননদ চান্দু বিবি উনি বলতেছেন, কি রে, এ কি কয়, এই কি সম্ভব নাকি, নিচ থেকে কি উঠে আসে? আর উপরে যে গাছে যে ছেলেটি আছে সেও বলছে, এ বুবু, নিচ থেকে সত্যি কি যেন একটা উঠে আসতেছে। ওদের এই কথোপকথন কিন্তু বাড়ির অন্য যে নারী সদস্যরা আছে যারা কাজ করছিল, এনারা কিন্তু শুনতেছেন, কিন্তু শোনার পরে নিজেরা বলতেছেন, এই বাচ্চা ছেলে পেলে কি দেখে কি বলে, আবার নিজেরাই হাসাহাসি করে। ওনারা কিন্তু এটার কোনো গুরুত্ব দিচ্ছিলেন না। আর উপর থেকে তো মানে পেয়ারা পেরেই যাচ্ছে আর ঝাঁকি দিয়েই যাচ্ছে। একটা পর্যায়ে আন্টির ওই ছোট ননদ সে চান্দু বিবিকে বলে ওঠে, এ বাবু দেখ, আমার কাছাকাছি চলে আসছে, আমারে মনে হয় ধরবে ধরবে। এই কথা যখন বলেছে সাথে সাথে আন্টির ওই বড় ননদ চান্দু বিবির সন্দেহ হয়, বলে, ও কি দেখে, আমি যাই তো একটু দেখি। তখন উনি যখনই কুয়ার কাছে গেছে
একটা ভয়ানক জিনিস উনি দেখে অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো, তার দুইটা হাত রয়েছে মানুষের মতো এবং ছোট ছোট দুইটা পা রয়েছে, এবং কুয়ার এটি কি করেছে, কুয়ার নিচ থেকে বেয়ে বেয়ে উপরে উঠে আসছে এবং প্রায় কাছে চলে আসছে। কুয়ার উপরে যিনি বসে আছেন বা যিনি ওই যে কুয়াটাকে ঢেকে রেখেছেন শরীর দিয়ে, তাকে ধরবে ভাব, এমন সময় চান্দু বিবি ওর হাতটা ধরে হ্যাচকা টানে কুয়ার উপর থেকে তাকে সরিয়ে দেন। যখনই সরিয়ে দেন তখন ওই যে গাছে যিনি আছেন উনি দেখেন যে ওই জিনিসটা, ওই প্রাণীটা খপ করে ধরার চেষ্টা করেছিল ওই মেয়েটাকে, কিন্তু পারেনি। যখনই পারেনি তখন ওই প্রাণীটি লাফ দিয়ে পানির নিচে চলে যায়, মানে কুয়ার নিচে চলে যায়, আর সাথে সাথে ওই কুয়ার চতুর্দিক থেকে ভেঙে, মাটি সহ ভেঙে কুয়ার মধ্যে ধপাস করে পড়ে যায়। এই দৃশ্য যখন দেখে সবাই খুব ভীত হয়ে যায়। আশেপাশ থেকে ওই যে যারা গৃহস্থালী কাজ করছিল বাড়ির নারী সদস্যরা, তারা এই ধপাস করে শব্দ শুনে দৌড়ে চলেছে, কি হয়েছে। তখন বলে এই ঘটনা। তখন ওনারাও ভয় পেয়ে যান যে বলিস কি, এমন একটা জিনিস এর মধ্যে ছিল, ও এই জন্যই তো এই কুয়ার পানি এত ঠান্ডা। তখন আন্টি শ্বশুরকে দ্রুত খবর দেওয়া হয়। উনি মাঠে কাজ করছিলেন, উনি চলে আসার পরে সব ঘটনা শোনেন এবং দেখেন কুয়ার এই অবস্থা। সাথে সাথে উনি বাড়ির অন্য সদস্যদেরকে নির্দেশ দেন যে গোয়ালঘর থেকে যে গরুর গোবরগুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য, এবং আরো যে ময়লা আবর্জনা আসে সেগুলো নিয়ে এসে এই কুয়ার মধ্যে ফেলার জন্য, এবং আশেপাশ থেকে প্রতিবেশীদেরকে উনি এই একই কাজ করতে বলেন। তখন সবাই এই কাজটি করে, এবং যখন এই কাজটি করে তারপরে অন্য জায়গা থেকে মাটি নিয়ে এসে এই কুয়াটা একদম স্থায়ীভাবে ঢেকে দেয়া হয়। তারপর থেকে সবাই বলা বলি করতো যে এই ভয়ানক জিনিসটাই কুয়ার মধ্যে ছিল, এই কারণেই এই কুয়ার পানি এত ঠান্ডা। আর এতদিন কারো কাছে সেটি দৃশ্যমান হয় নাই। আজকে হঠাৎ ওই বাচ্চা মেয়েটিকে সে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, হয়তোবা ওকে ধরে নিয়ে চলে যেত আর ওকে পাওয়া যেত না। যেহেতু সে পারেনি, সে তার পরিচয় বা তার এই তার চেহারা বা বডি এটা মানুষ দেখে ফেলেছে, এই জন্য সে কুয়াটা ভেঙে নিচে ফেলে দিয়েছে। যাই হোক, এরপর থেকে ওই কুয়াটা আর তো ব্যবহার উপযোগী ছিল না, আর থাকার কোনো প্রশ্নই নেই। কুয়াটা স্থায়ীভাবে ঢেকে দেওয়া হয়। এই কুয়ার উপরে এখন ঘর বাড়ি রয়েছে। লোভ খুব ভয়ঙ্কর একটা জিনিস। আজকের ঘটনাটি কলসি ভর্তি মোহর নিয়ে। এই মোহরটা সাধারণ কোনো মোহরা না, এটা জিনের মোহর। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মূল ঘটনায়। গ্রামের সবাই জানত জঙ্গলের পুরনো বটগাছের নিচে মাটি গভীরে লুকিয়ে আছে কলসি ভর্তি সোনার মোহর। কিন্তু সেই ধনের পাহারায় ছিল এমন এক জিন যার চোখে চোখ পড়লেই মানুষের ভাগ্য বদলে যেত। পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম, নবগ্রাম। গ্রামের এক প্রান্তে ছিল বহু পুরনো একটি বটগাছ। দিনের বেলাতেও সেখানে কেউ যেত না। গ্রামের বৃদ্ধরা বলতেন, বহু বছর আগে এক জমিদার ডাকাতের ভয়ে সোনার মোহর ভর্তি একটি কলসি ওই বটগাছের নিচে পুঁতে রেখে আর ফিরে আসতে পারেননি। তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। রাতে ওই দিক থেকে নীলচে আলো দেখা যেত, কখনো আবার শোনা যেত ভারী শিকল টানার শব্দ। কেউ যদি কৌতূহলবশত কাছে যেত, পরদিন সকালে তাকে ভয় কাঁপতে দেখা যেত। কিন্তু কেউই ঠিক কী দেখেছিল তা বলতে পারত না। গ্রামে থাকত দরিদ্র যুবক রঘু। সে পরিশ্রমী হলেও সংসারে সবসময় অভাব লেগেই থাকত। এক রাতে রঘুর স্বপ্নে এক বৃদ্ধ এসে বললেন, যদি সাহস থাকে অমাবস্যার রাতে বটগাছের নিচে যেও, কিন্তু মনে রেখো যা দেখবে তাতে ভয় পেলে সব শেষ। ঘুম ভাঙার পরও কথাগুলো রঘুর মাথায় ঘুরতে লাগল। অমাবস্যার রাত এলো, চারদিক নিস্তব্ধ। হাতে একটি লণ্ঠন নিয়ে রঘু বটগাছের দিকে হাঁটতে লাগল। গাছের কাছে পৌঁছতেই হঠাৎ বাতাস থেমে গেল। লণ্ঠনের শিখা অদ্ভুতভাবে নীল হয়ে উঠল। ঠিক
ঠিক তখনই মাটির ভেতর থেকে গম্ভীর এক কণ্ঠস্বর ভেসে উঠল। মানুষ, কেন এসেছ? রঘুর বুক ধরফর করতে লাগল। তবুও সে বলল, আমি ধন চাই না, আমি শুধু সত্যটা জানতে চাই। হঠাৎ বটগাছের শিকড়ের ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়াটি ধীরে ধীরে মানুষের চেয়েও অনেক লম্বা এক বিশাল আকৃতির রূপ নিল। তার চোখ দুটি আগুনের মতো জ্বলছে। সে ছিল সেই জিন। জিন গম্ভীর স্বরে বলল, এই কলসি শুধু সোনার নয়, এর সঙ্গে বাঁধা আছে একটি অভিশাপ। যে লোভ করবে সে সব হারাবে, কিন্তু যার মন পরিষ্কার তার জন্য নিয়ম আলাদা। এরপর জিন মাটিতে লাঠি ঠুকতেই মাটি ফেটে উঠল। ধীরে ধীরে ওপরে ভেসে এলো একটি পুরনো পিতলের কলসি। কলসির মুখ খুলতেই ভেতর থেকে ঝলমলে সোনার মোহরের আলো চারদিকে ছড়িয়ে পড়ল। রঘু বিস্ময়ে তাকিয়ে আছে। ঠিক তখনই জিন ধীরে ধীরে হাসল এবং বলল, এই ধন নিতে পারো, কিন্তু এর বদলে তোমাকে এমন কিছু দিতে হবে যা একবার দিলে আর কোনোদিন ফিরে পাবে না। রঘুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কি দিতে হবে? রঘু কি কলসি ভর্তি মোহর নেবে, নাকি সব ফেলে পালিয়ে যাবে? সেই রহস্য জানা যাবে। জিন বলেছিল, এই ধন নিতে পারো, কিন্তু এর বদলে তোমাকে এমন কিছু দিতে হবে যা একবার দিলে আর কোনোদিন ফিরে পাবে না। রঘু কি ধন নেবে, নাকি নিজের জীবন বাঁচাবে? রঘুর গলা শুকিয়ে গেল। সে কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, কি দিতে হবে আমাকে? জিন ধীরে ধীরে বলল, তোমার লোভ আর তোমার সবচেয়ে প্রিয় স্মৃতি। রঘু কিছুই বুঝতে পারল না। জিন তার লম্বা হাত বাড়িয়ে রঘুর কপালে স্পর্শ করতেই চারপাশে একের পর এক দৃশ্য ভেসে উঠল। ছোটবেলায় মায়ের কোলে ঘুমানো, বাবার সঙ্গে মাঠে কাজ করা, গ্রামের বন্ধুদের সঙ্গে কাটানো দিন, সব স্মৃতি যেন বাতাসে ভাসছে। জিন বলল, ধন নিলে এই স্মৃতিগুলো আর কোনোদিন মনে থাকবে না। তুমি ধনী হবে, কিন্তু নিজের অতীতকে চিনতে পারবে না। রঘুর চোখে জল চলে এলো। সে কিছুক্ষণ কলসি ভর্তি ঝকঝকে মোহরের দিকে তাকিয়ে রইল। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, সোনা দিয়ে সংসার চলে, কিন্তু স্মৃতি ছাড়া মানুষ বাঁচে না। আমি এই ধন চাই না। কথা শেষ হতেই আশেপাশের বাতাস বদলে গেল। জিনের ভয়ঙ্কর মুখে প্রথমবারের মতো শান্ত হাসি ফুটে উঠল। অনেক বছর পর একজন মানুষ লোভকে হারাতে পেরেছে। সে লাঠি দিয়ে মাটিতে আঘাত করতেই কলসিটি ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যেতে লাগল। তারপর জিন নিজের গলার একটি ছোট রূপার তাবিজ খুলে রঘুর হাতে দিল। এটি কোনো সোনার ধন নয়, কিন্তু যতদিন এটি তোমার কাছে থাকবে, তোমার পরিবার কখনো অভুক্ত থাকবে না। পরিশ্রম করলে ভাগ্য তোমার পাশে থাকবে। মুহূর্তের মধ্যে নীল আগুনের মতো আলো জ্বলে উঠল। তারপর জিন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পরদিন সকালে রঘু বাড়ি ফিরে সব ঘটনা কাউকে বলেনি, কিন্তু আশ্চর্যজনকভাবে এরপর থেকে তার ভাগ্য বদলাতে শুরু করল। জমিতে ভালো ফসল হতে লাগল, গরু বাড়ল, সংসারে আর অভাব রইল না। বহু বছর পর এক বর্ষার রাতে গ্রামের এক লোভী লোক সেই বটগাছের নিচে মোহর খুঁজতে গিয়েছিল। পরদিন সকালে দেখা গেল গাছের নিচে শুধু তার কোদাল পড়ে আছে। লোকটা আর কোনোদিন ফিরে আসেনি। সেই থেকে গ্রামের মানুষ আজও বলে, যে ধন লোভে খোঁজে সে ধন পায় না, আর যে লোভকে জয় করে প্রকৃতি নিজেই তাকে পুরস্কার দেয়। এই ঘটনাটি এই পর্যন্তই। প্রিয় লিসেনার, ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।